মানে আমি হাসিন ভাইকে দিয়ে শুরু করি যে 11 জুলাই 2011 9 জুলাই কি হয়েছিল, অর্থাৎ আপনাকে কিভাবে অপহরণ করলো আপনারই ইউনিফর্মের ভাইয়েরা, কিভাবে করলো একটু শুনি। আমি আসলে ওই দিন সন্ধ্যার পরে মিটিং ডাকা হয়, ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ছিলেন মিটিং এর। আমরা বেশ মানে সব অফিসার মিটিং করতেছিলাম, প্রায় 2 ঘন্টা মিটিং হওয়ার পর একটা টেলিফোন কল আসে। মোস্তফা স্যার আমাদের সবাইকে বলো তোমরা উপরে যাও, ইয়াসিন, লেফটেন্যান্ট কর্নেল ইয়াসিন মানে এক বেস জুনিয়র দোতলায়, ওখানে বসে চাটা খাচ্ছিলাম। প্রায় 15 মিনিট পর আমাকে মেসেঞ্জার এসে বলে মোস্তফা স্যার আপনাকে ডাকছে। আমি সুন্দর আবার হেঁটে নিচে গেলাম, যারপর মোস্তফা স্যার জাস্ট একটা কথা, হাসিন তোমার সাথে কর্নেল হামিদ কথা বলবে, তুমি বাইরে যেয়ে কথা বলো। তো কর্নেল হামিদ আমার অতি পরিচিত এক বেস জুনিয়র, এছাড়া আমার সাথে খুব ভালো সম্পর্ক। আমি বেশ খুশি মনে বাইরেন্দে আসলাম, হামিদকে দেখলাম, হামিদ তুমি এখানে কেন, কি এত রাতে? তখন প্রায় 10টা বলে স্যার আপনার ভাবি গাড়িতে। আমি কি তোমার মিসেস গাড়িতে অফিসে নিয়ে এসেছি, বাসায় নিয়ে যেতাম? স্যার আপনি একটু বলেন। তারা ও হামিদের ব্যাটসম্যানটা হলো লেফটেন্যান্ট কর্নেল ইয়াসিন, মেজর এনাম। আমি খুব সুউচ্চ স্বরে ডাকলাম, ইয়াসিন, এনাম তাড়াতাড়ি আসো, হামিদ আইছে। ও দৌড়ে নেমে নিয়ে আসলো। তো আমাকে হামিদ বলতেছিল ওদের দরকার নাই, ওদের দরকার নাই। আমি তারপরে চলো, ওরা সাথে ছিল আরো অনেক মেসেঞ্জার ছিল, একটা গাড়ি দেখলাম 1 পাশ করা। তো আমি ভাবিকে বলার জন্য, হামিদ বলতেছিল আপনি ভাবিকে বলেন যেন বাসায় যায়, মানে আমার বাসায় যাওয়ার জন্য আমি তাকে রিকোয়েস্ট করবো ভাবিকে। স্বাভাবিকভাবে গাড়ির কাছে যখন গেলাম, হামিদ হঠাৎ করে পিস্তল বাইক করে পক করে আমার মাথার কাছে ধরে। আমি তো বেকুব। তারপরে আমাকে গাড়িতে পুশ করে উঠানো হয়, চোখ বেঁধে ফেলে হ্যান্ডকাপ লাগানো হয়। আর লেফটেন্যান্ট কর্নেল ইয়াসিন হামিদকে বলতেছিলাম, আমি শুনতেছিলাম, হামিদ কাজটা ভালো করলি না। তারপর গাড়িটা ওখান থেকে মেসেজ হাতে চলে আসে। কোন এক অফিসার চোখ বাংলা অবস্থা বলতেছিল সারা ভাবির নাম্বারটা দেয়। তখন সে অফিসারটা রিং করে আমার মিসেসকে দেয়, আমাকে দেয়। তা আমি আমার বউকে বলি, দেখো আমি ঢাকা যাচ্ছি, সমুদয় বিষয় ইয়াসিন জানে, লেফটেন্যান্ট কর্নেল ইয়াসিন জানে, এইটুকুই। তারপর আমি মিসিং। এরপর আমাকে রাত্রেবেলা হামিদ রাস্তাঘাট চিনে না, আমাকে একটু চোখ ঢিলা করে দেয়, আমি ওকে গাইড করে মোটামুটি নিয়ে আসি। তখন আমাকে আর্মি ইন্টারভিউ সেলে ঢোকানো হয়, তার আগে দিয়ে আমার চোখটাকে আবার টাইট করে বেঁধে দেয়। ইন্টারভিউ সেলটা আমার পরিচিত, কারণ আমি মিলিটারি পুলিশে ছিলাম। তো দোতলায় নিয়ে যাওয়া হয়, তারপরে আমার কাপড় চোপড় চেঞ্জ করে ডকুমেন্ট রেখে আমার ফ্লোরে 43 দিন ছিলাম, ফ্লোরে হ্যান্ডকাপ লাগানো, চোখ বাঁধা, লেফটেন্যান্ট কর্নেল ফ্লোরে 43 দিন। আমি সেনাবাহিনীর একমাত্র অফিসার ভাই, 3টা খেতাব আর কারো নাই, অসংখ্য যুদ্ধ আমার আশেপাশে কেউ নাই। এই যে গাদ্দারিটা আর্মি করলো, আমি জানি না কি করে কি লাভ হলো। আমি হামিদকে জিজ্ঞেস করলাম, হামিদ তুমি যে আমাকে এইভাবে নিচ্ছ, তুমি কি এডিশনাল বেনিফিট পাবা? আমি জানি না। ব্রিগেডিয়ার রেদওয়ান ডিএমআই উনি আদেশ দিয়েছেন, উনি আপনার সাথে কথা বলবেন। রেদওয়ান আমার মাত্র 2 বেস সিনিয়র, অর্থাৎ 1 বছরের সিনিয়র, খুবই পরিচিত। এমন কাজ হওয়ার তো কথা না। তারপর তো ওখানে নিয়ে যাওয়া হলো, 43 দিন রাখা হলো। ওই একই জিনিস, মোবাইল ফোন কার? আসলে মোবাইল ফোনটা আমার না, আমার কাজের মেয়ের। সে প্রেম করতো না কেমন ছড়ি, ওইখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে জিয়া মিসআন্ডারস্ট্যান্ড, জিয়া ইচ্ছাকৃত ভাবে আমার পিছনের আগে চিটাগাঙের কিছু ইস্যুর জন্য, চট্টগ্রামের আজকে যে ফজলে করিম এমপি, সে ভদ্রলোক আমাকে তার চেয়ারম্যানকে হত্যা করতে বলে আমি রাজি হই নাই, এবং তাকে মারার পরে এই জন্য। আপনি যখন চিটাগাং র্যাবে ছিলাম 111 এর সময় 8 সালে, যখন মোটামুটি সেট আপ 8 সালের যে আওয়ামী লীগ সরকার আসবে, সব রমরমা অবস্থা, আমাকে বলো হলো রয়ের সাথে কাজ করার জন্য, আমি রাজি হলাম না। তারপরে এই ভদ্রলোক আসলে যখন অফার নিয়ে আমি রাজি হলাম না, আমি উল্টা জেলে ঢুকাই দিলাম। কিন্তু ওই সন্ত্রাসী চেয়ারম্যান সব বলে দিল এই ফজলে করিমের অপকর্ম। ফজলে করিম তাকে 12টা AK-47 একটা LMG নিজ হাতে ওই জাফর চেয়ারম্যানকে দেয়। এইটা জানার পর ভাই, একটা মানুষ অপরাধী হয় ব্যক্তি শরীর দিয়ে না, হয় অস্ত্র দিয়ে। তো অস্ত্র যদি নিয়ে নেওয়া হয়, তাকে আর আমার দরকার পড়ে না। আমি এই দর্শনে বিশ্বাস করি। আর ব্যক্তিগতভাবে আমি একদম শুরু থেকে এন্টি ইন্ডিয়ান। আমি বিশ্বাস করি শত্রু আমার বন্ধু, এটাই আমার দেশপ্রেম। এতে আমি অনেক কিছু কম্প্রোমাইজ করি বা ছাড় দেই, বাট ভারতের প্রস্তাব আমি কোনো ছাড় নাই। তা আমার নিজ চোখে দেখা অনেক কিছু এই শান্তিবাহিনীর কর্মকাণ্ড। আমি শান্তিবাহিনীকে দোষারোপ করবো, তারা দোষারোপ করবো ভারতকে। স্বাধীন হওয়ার পরই তারা আমার দেশটাকে অশান্ত করে। জি, তো হাসিন ভাই, মোস্তাফিজ ভাইয়ের ভূমিকা কি ছিল আপনার? এই মোস্তাফিজ যে ওখানে ছিল এটা আমি জানতাম না। মোস্তাফিজ বেশ উদার মানুষ, সাহসী মানুষ, স্বীকার করে আমি বলতেছে। আমি হামিদকে দোষারোপ করি, ওকে দোষারোপ, অধীনস্থ কি করার আছে মেজর এবং সেন্সিটিভ জায়গা। এই যে কাজটা করছে হামিদ খুব খুশি মনে করছে আমি জানি না, বাট হামিদের প্রমোশন
অ্যাপ্রুভ ছিল, ব্যাংক লাগানো হয় নাই, আর্মি আইনে নিয়ম আছে, সিনিয়র অ্যারেস্ট করতে হবে, মিলিটারি পুলিশ দিয়ে করতে হবে, কোনো আইন কানুন মানা হয় নাই। আর আপনার তো নিয়ে আমাকে রেখে দিলেন জিম্মি, তারা পরিবার জানে না। এবং আপনি এই ভীতি কাজটা করলেন, এটা মানে কি বলবো, আমার মিসেস, আমার ভাই বোন আমার দেশ পত্রিকায় দিয়েছিল, আমার মিসেস যাইতে পারে নাই, বিকজ ওই যে একজন অফিসার লেফটেন্যান্ট মনির জামান, সে আমার মিসেসকে বলেছিল আপনি যে মিডিয়ার কাছে যান, স্যারকে আমরা কুয়ের সাথে জড়াই দিব। অর্থাৎ বুঝেন, পরে আমাদের ঘটনার পর একটা ভুয়া কু হয়, ভুয়া কুয়ের রিউমার ছড়ায় ডিজে ভাই, এবং এই ডিজে ভাই ওই মনির আমার মিসেসকে থ্রেট করে, আপনি যদি যান তাহলে এই অবস্থা হবে। আমার মিসেস সেনাপ্রধানের কাছে গেছে, আমার মিসেসের কাছে, সেনাপ্রধানের মিসেস কনভিন্স যে আমি চুরি ডাকাতি বা খারাপ কাজে জড়িত না, এমন কাজ জড়িত, অর্থাৎ এমন কাজ বলতে কুই বুঝায়। এখন আপনি ভাই চিন্তা করেন, আমার দেশের গোয়েন্দা তার মানে ইনফরমেশন যে এত দুর্বল, এত নিম্নমানের হয়, একটা কাজের মেয়ের প্রেম কাহিনী নায়িকা দেখেন চুরির সাথে, তুমি অপর এন্ডে চেক করতাম ওই মোবাইলটা কার, তাহলে তো ক্লিয়ার হয়ে যেত। মানে আমি যদি দর্শকদেরকে ক্লিয়ার করার জন্য বলি যে আপনি দীর্ঘদিন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দায়িত্ব পালন করেছেন সেনা কর্মকর্তা হিসেবে, সেখানে আপনি বেশ কিছু অভিযানে অংশ নিয়েছেন, যার জন্য আপনাকে বেশ কয়েকটা খেতাবে আপনি ভূষিত হয়েছেন। এবং সেই সময় যেহেতু দীর্ঘদিন আপনি ওই এলাকায় ছিলেন, আপনার বাসার যে গৃহ পরিচারিকা তার সঙ্গে হয়তো ওই এলাকার কারোর সঙ্গে একটি হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে, এবং সে আপনি ঢাকায় বা ময়মনসিংহে আসার পরেও সেই মেয়ে হয়তো যোগাযোগ রাখছিল, যেহেতু ফোনটা আপনার নামে, সেহেতু গোয়েন্দা সংস্থার ট্র্যাকিং এই ফোনটা না, এই ফোনটা আমার নামে না, আপনার নামে, এটা না আমার নামেও না। আমার মেসেঞ্জার মনে হয় 200 টাকা দিয়ে ফোনটা ঠিক করে দেয় প্রথমে, একটা আমাদের অফিসার এটা দিয়া, অন্য একটা অফিসারের মেসেজের এটা নিজের কথাবার্তা বলতে পারতে, কথা বলা যায় না, খুব বাজে সিটি সেল, কম দামের সেট। তখন আমার কাজের মেয়েকে আমার মেয়ে ঠিক করে দেয়, তুই যে কথা বল, আমার ফোনটা, মানে আমার মিসেসের ফোনটা ইউজ করিস না, কারণ অকারণ ওই ছেলে নাইকুন চুরি এসে কথা বলে। নাইকুন চুরি পাশে হলো গর্জনিয়া, ওখানেই আসলে সব আঁকড়া টেলিফোনে কথাবার্তা বলার জন্য। এখন গোয়েন্দারা যদি চেক করতে ফোনটা কার, তাহলে এই সমস্যাটা হইতো না। যে আই টু কনফিডেন্ট, মনে করে নাই, অসুবিধা নাই, হাতে ধরে পাইছি, এখন একটা কোন একটা কারণ পাইলে তাকে কিল করা যাবে। ওই যে ফজলে করিম বলে দিছে, ফজলে করিম বড় অপরাধী, এত অস্ত্রের সাথে জড়িত, এবং ওই চেয়ারম্যানকে কিন্তু এই জিআই পরবর্তীতে 9 সালে হত্যা করে। সুতরাং আমাকে তাকে কিল করা ওই ফজলে করিমের নিরাপত্তার জন্য জড়িত। তারপরে আসে রয়ের ইস্যু, জেএমবির ইস্যু, জেএমবি সবগুলি এক্সক্লুসিভ মানে গোলা বারুদ যেগুলি ছিল, পাওয়ার জেল, এগুলো লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। আমি এগুলো প্রকাশ্যে মিডিয়া আনি, কিন্তু মিডিয়া আনে নাই, মিডিয়া সাইডে নিয়ে ব্যস্ত, ক্যাথে নিয়ে ব্যস্ত। তা আমাদের মিডিয়া কি দুঃখজনক, কি বলবো, যাও আমার সাথে বলি সম্পর্ক ছিল। আসেন ভাই, আমি আবারও আসবো আপনার কাছে। কর্নেল মুস্তাফিজ, কি ছিল এই রাতে 9 জুলাই 2011 আসিন ভাই যখন মানে কি বলবো, একটা অপহৃত হচ্ছিলেন বা অস্ত্রের মুখে তাকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, কর্নেল হামিদ যখন তুলে নিয়ে যাচ্ছেন, সেই জায়গাটা আপনি কোথায় ছিলেন, আপনি কি দেখলেন, কেন আপনি অভিযুক্ত হন, কেন আপনার কথা বারবার আসে যে আপনি হচ্ছেন মেইন পার্সন যিনি রিভলভার ঠেকিয়েছিলেন? আমি মেইন পার্সন, এটা হাসিন স্যারে বলবে, আমি শুধু আমার পার্ট যেটা আমি বলি। অ্যাকচুয়ালি ওই দিন সম্ভবত 12টার দিকে, দুপুর 12টার দিকে আমি হামিদ স্যারের ফোন পেলাম। তখন আমি অ্যাকচুয়ালি আমার নিজের মানে আর্মির গাড়িটা, প্রাইভেট কারে আমার ছোট বোনকে নিয়ে তার শ্বশুরবাড়িতে নামাই দিতে যাচ্ছি। হঠাৎ করে ফোন আসলো, বললো যে মুস্তাফিজ একটু কুইক টাইম অফিসে আসো, দ্যাট ওয়াজ হলিডে। বললো যে তোমাকে হয়তোবা ময়মনসিংহ যেতে হবে আজকে আমার সাথে। তা আমি বললাম নিশ্চয়ই জরুরি কিছু। সো আমি আমার বোনকে ড্রপ করে দিই, সাথে সাথে অফিসে আসলাম। অফিসে এসে দেখলাম যে একটা কনফারেন্স ছিল, কনফারেন্সটা মাত্র ব্রেক হলো। এর মধ্যে বের হলো যে 11 নং কোর্সের আতাউল হাকিম হাসান সরোয়ার যে আছেন একজন, এই রিটায়ার করছে কয়েকদিন আগে, লেফটেন্যান্ট জেনারেল ছিল। জি জি জি, লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম স্যার তখন বোধহয় ডিজিএফআই তে ছিলেন। উনি একটা গ্রুপ নিয়ে ওখানে আসলেন। তা আমাকে তখন আমি আসার পরে আমাকে হামিদ স্যার ব্রিফ করলেন, বললো যে ওই যে হাসিন স্যার আছে আরডকে, স্যারের 2টা ফোন আছে, 2টা ফোনে এটা দিয়ে উনি কিছু ওই যে হিলটার্সে যে সমস্ত জঙ্গিদের সাথে আগে উনি অপারেশন করছেন, একজনের সাথে যোগাযোগ রক্ষা করেন, উনি কয়েকবার তাদের সাথে দেখা করতেও গেছেন। এবং আমরা গোয়েন্দা যেটা বলি আর কি, ডিসক্রিটলি একজনের সাথে দেখা করার জন্য, মানে কেউ পিছনে ফেউ আছে কিনা চেক টেক করে, স্যার নাকি চেক টেক করে এরকম তার সাথে দেখা করতে গেছে এরকম। এবং আমাদেরকে আজকেই রাতে আমরা এখন রওনা দেবো ডিজিএফআই এর একটা টিম সাথে। আমি বললাম স্যার এটা যদি ডিজিএফআই হয় তাহলে আমাদের যাওয়ার দরকার কি? কয় না, এটা যেহেতু ক্যান্টনমেন্টের ভিতরে,
এই জন্য আমাদের আমি বললাম স্যার তাহলে তো ওসিএসইউ বামিশিং আছে। অ্যাকচুয়ালি আমি স্যারের সাথে কথা বলে যেটা বুঝলাম, যেহেতু আমি একটু স্পেশাল ফোর্সের কমান্ডোদের ছিলাম এবং এই ধরনের কাজের জন্য উপযুক্ত, মানে হাতিম স্যারের মতো একজন টাফ গাইকে ধরার জন্য ওনারা যেহেতু ক্যান্টনমেন্টের ভিতরে এটা একটা টাফ হবে সেই ইয়াতে আমাকে নিয়ে গেছে। সো আমাকে যখন নিছে তখন আবার একটা জিনিস বলছে যে স্যারকে আমরা ওখান থেকে তুলে নিয়ে আসবো। তা আমি তখন আবার বললাম যে স্যার উনি তো সার্ভিং অফিসার, উনাকে তো একটা মানে অ্যাটাচমেন্ট অর্ডার দিলেই তো উনি ঢাকা চলে আসে। তখন আমাকে বললো যে তখন ডিজি হয়েছিল হচ্ছে মামুন খালেদ স্যার, মেজর জেনারেল মামুন খালেদকে তখন হামিদ স্যার বললো যে মামুন খালেদকে এই পয়েন্টটাই দেওয়া হয়েছে, কিন্তু উনি মনে করছে যে যে কোনো সময় হাসিন স্যার নাকি পালায় যেতে পারে। এখন এজ এ পয়েন্ট অফ ভিউ ওসিএসইউ আমি যদি আমাকে ব্রিফিং করা হয় সিনিয়র অফিসাররা যে ওনার সাথে জঙ্গিদের কানেকশন আছে, ফিউচারে উনি সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করতে পারে, ইটস মাই ডিউটি টু ফলো হিজ অর্ডার। সো আমি এবং দুইটা গাড়ি নিয়ে, দুইটা এসইউভি, দুইটাই ছিল ডিজিএফআই এসইউভি নিয়ে, একটার মধ্যে ছিল হামিদ স্যার আর একটার মধ্যে আমি ছিলাম এবং ডিজিএফআই দুজন অফিসার ছিল। আমি অ্যাকচুয়ালি নাম একজনের নাম মনে আছে, বাট আমি এখন বলতে চাচ্ছি না কারণ দে আর ভেরি জুনিয়র অফিসার। আর আমরা চলে গেলাম ওখানে। আমাদের এইম কিন্তু ছিল শুধু হাসিন স্যার না, ওখানে ছিল আব্দুল্লাহ আলী জাহিদ আরেকজন অফিসার। আমাদের ইয়া ছিল ওখানে ওই দুই অফিসারকে স্যার, মানে জিনিসটা ছিল ওই দুই অফিসারই মানে স্যারের সাথে বোধহয় জাহিদ স্যারের খুব ভালো কানেকশন ছিল এবং বিকালবেলা প্রায়ই ওনারা হাঁটতো এবং দুজনে কথা বলতো এবং ওনাদের কিছু ফোন রেকর্ড আছে যেগুলো সাসপিশাস। সো প্ল্যান ছিল হচ্ছে উনাকে এবং জাহিদ স্যার দুজনকেও পিক আপ করতে হবে। আচ্ছা, তো এই ব্রিফিং এ আমরা রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আমরা যখন ময়মনসিংহে পৌঁছলাম তখন বোধহয় হরতাল চলতেছিল ময়মনসিংহে, আমার যতদূর মনে আছে, মানে টানা হরতাল চলতেছিল ওই সময়টায়। তো আমরা যখন ক্যান্টনমেন্টে ঢোকার আগে তখনকার ওখানকার যে ডিজিএফআই ছিল কর্নেল মইন সম্ভবত কর্নেল মইন 15 লং কোর্সের 15 লং কোর্সের মইন স্যার, এই ইউএসএ তো ছিল কয়েকদিন আগে ডি হিসাবে, আমি এসে পাইছি তাকে। তো মইন স্যার অ্যাকচুয়ালি উনি যখন শুনছে ক্যান্টনমেন্ট থেকে ইয়া করে দেবো হি গট কাবাবি, হি ওয়াজ অ্যাফ্রেড যে ক্যান্টনমেন্টের ভিতরে এরকম একটা সিচুয়েশন হইলে উনার উপর ব্লেমটা আসবে। মানে জিনিসটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সেনাবাহিনীতে চাকরি করেছি, সিনিয়র আদেশ দেয়, রাইট অর্ডার যদি হয় মানে আমরা তা পালন করব। যদি আনলফুল হয় ওইটা আমি যদি কনভিন্স হই তাহলে করতে হবে। আমরা তো এখানে যেহেতু আমাকে স্নেহাদা বলছে যে স্যার হচ্ছে জঙ্গির সাথে জড়িত, তখন আর অন্য কোনো কিছু আসতেছে না। সো উই ডিসাইডেড যে স্যারের সাথে আমার স্যার যেহেতু জঙ্গির সাথে জড়িত আমরা স্যারকে অ্যাপ্রিহেন্ড করতে যাচ্ছি, যদিও এটা রুলের বাইরে, যে ইউনিফর্ম পরা অবস্থায় আমরা চলে গেছি তাকে ক্যান্টনমেন্ট থেকে ইয়া করতে। আচ্ছা, স্যার মানে খুব শেখি ছিলেন। তারপরে আমরা যেটা করলাম, আমরা একটা গাড়ি নিয়ে হামিদ স্যার, ডিজিএফআই দুইটা অফিসার, 1 2 3 হ্যাঁ দুইটা অফিসার আর আমি, আর সাথে একজন ড্রাইভার ছিল, গিয়ে আমরা গাড়িটা নিয়ে থামাইলাম। প্ল্যান ছিল এরকম যে আক্তার হামিদ স্যার চলে গেছে আর আমি ছিলাম পিছন দিকে, আই ওয়াজ এজ এ ব্যাকআপ। হামিদ স্যার আসলো, এসে স্যারকে বলছিল যে ওই যে ভাবির কথা বলে গাড়ির কাছে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে স্যারকে পুশ করে গাড়িতে উঠাবে। তো স্যারকে যখন মানে আমাদের তখন একটা ইয়া ছিল যে স্যার তো শাউট টাউট করতে পারে, মানে ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে শাউট আউট করলে ইট উইল বি বিগ ক্রাইসিস, সো হ্যাজ টু বি ভেরি কুইক। তো তখন স্যার অ্যাকচুয়ালি শাউট করেনি, শুধু বলতেছিল সম্ভবত কিছু একটা বলতেছিল আর ইয়াসিন স্যার বলতেছিল এই হামিদ কি করতেছিস তুই, মানে যখন ইয়া করতে তখন মানে স্যারকে যখন পুশ করতে পারতেছিল না হামিদ স্যার, আমি এসে স্যারের দুই বেল্ট কোমরের পিছন থেকে গোল বেল্ট ধরে উপরে উঠায় আমি জাস্ট ইমব্যালেন্স করে দিচ্ছি। স্যার যখন ইমব্যালেন্স হয়ে গেছে তখন পুশ করে ভিতরে ঢুকাই দিলাম। তো স্যারকে যখন ঢুকাই দিচ্ছে স্যার আবার ওইদিকে যে অফিসার ছিল ওইদিকে টেনে বের হয়ে যাচ্ছিল। তো আমি আবার উল্টা দিয়ে গিয়ে ইয়া করার পরে আবার ইয়া করে ওই জিনিসটা স্ট্যাবল করলাম। তখন স্যার একটু কাম ডাউন হলো। এরপরে স্যারকে নিয়ে হামিদ স্যার চলে গেল হচ্ছে ইয়াতে ঢাকা চলে গেল, আর আমি আর ডিজিএফআই একটা অফিসার আমরা একটা হোটেলে রয়ে গেলাম। যে এর পরের দিন, কারণ তখন আমাদের প্ল্যান ছিল যে উইকেন্ডে গেছে হচ্ছে ইয়া স্যার, ওই যে জাহিদ স্যার, আব্দুল্লাহ আলী জাহিদ স্যার। ওই আব্দুল্লাহ আলী জাহিদ স্যারও কিন্তু কমান্ডো, মানে চাকরি করছে স্যারের সাথে। যখন এই জিনিসটা আর হইলো না, মানে স্যার আর আসলো না, এর পরের দিন আমরা একদিন হোটেলে থেকে আমরা আবার ব্যাক করলাম ঢাকাতে। পরে আব্দুল্লাহ আলী জাহিদ স্যার এর পরের দিন ঢাকাতে অ্যাকচুয়ালি ওখানে অ্যারেস্ট করে স্যারকে এআইসি তে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছিল। এটা তো এই জাহিদ সাহেবের পরিণতি কি হয়েছিল? উনি কি বের হয়েছিলেন পরে? না না, জাহিদ স্যারেও অ্যাকচুয়ালি জাহিদ স্যার বোধহয়, স্যার আমার খেয়াল নেই, আপনার কি মনে আছে স্যার জাহিদ স্যারের? জাহিদ আমার আগে বের হয়ে গেছে, কটবেনগিরি হয়। তারপরে যে ইস্যুতে ওরা আনা হয়েছিল, অ্যাকচুয়ালি যা বলা হয়েছে, বেসিক প্রবলেমটা হলো মামুন খালেদ, মোল্লা ফজলে আকবর, এদের মাস্টার প্ল্যান। আর এগুলি তথ্য দেয় জিয়াউল হাসান, ওই যে বললাম প্রথম পিছনে ঘটনা। এবং এইম ছিল কোন একটা যদি অভ্যুত্থানের সাথে জড়ানো যায় হাতে থাকে, তাইলে আর কোন দরকার নাই, মাইনাস।
কোনো একটা কিছু করা যাবে। আচ্ছা, তো তারা এখানে আমি আরেকটা জিনিস বলি স্যার, মানে যখন আমি এই অপারেশনটা করে আসছি, কোরিয়া ক্যান্টনমেন্টে আসছি, আসার পরে আমি এই সিচুয়েশনটা নিয়ে, মানে আমার এক কোর্সমেট মেজর বোরহান ময়মনসিংহে আছে, তার সাথে আমার সিভিল ফোনে কথা বলছি যে আমি যে জিনিসটা বুঝলাম না, হাসিন স্যারের সাথে নাকি জঙ্গি কানেকশন, এটা তো মিলে না, হাসিন স্যারের ক্যারেক্টারের সাথে মিলে না, জঙ্গি কানেকশন বলতেছে, আবার আমরা তাকে তুলে নিয়ে আসলাম, মানে আমি ঠিক জিনিসটা তালগোল পাকাই দিয়েছে, এটা তো হাসিন স্যারের এরকম হওয়ার কথা না, হইলে কেন যে আমরা ক্যান্টনমেন্ট থেকে তুলে নিয়ে আসলাম, এটা নিয়ে এখন আমি ক্লিয়ার পাচ্ছি না, বাট এখন স্যাররা এআইসি তে আছে, এরকম একটা কনভারসেশন হয়েছে আমার কোর্সমেটের সাথে। জিয়াউল হাসান যেহেতু এই জিনিসটার উপরে কভার করতেছিল, এবং অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি ব্রিফিং এর মধ্যে বোরহানের নামটা আসছিল, যে তাদের সাথে কার কার ভালো খাতির, ওই মেজর বোরহান স্যারকে তো নিশ্চয়ই, বোরহানকে তো নিশ্চয়ই স্যার চিনেন স্যার, হ্যাঁ, যে বোরহান স্যারের সাথে বোরহান আমার কোর্সমেট, ওই বোরহানের ফোন ট্র্যাকিং হচ্ছিল, ওখানে আমার সাথে তার কনভারসেশনটা হয়েছে। আচ্ছা, ওখানে আমি 2বার বা 3বার সম্ভবত আমি বলছিলাম যে আওয়ামী লীগের অনেক কিছুই আমি পছন্দ করি না, এই কথাটা বলছিলাম আর কি। এই কথাটাকে কোট কইরা যে আওয়ামী লীগের অনেক কিছু আমি পছন্দ করি না, বাট এই জিনিসটা যে করছে, মানে কোন একটা রিলেটেড, এই 3বার কথাটা উল্লেখ করছি, সে ওই রেকর্ডিংটা নিয়ে তারেক সিদ্দিকীর কাছে নিয়ে গেছে, যে আমার কোর্সমেট এরকম যে বলছে আওয়ামী লীগকে, আর তাকে আপনারা বসায় রাখছেন ওসিএসইউ ঢাকা। বাট আক্তার হামিদ খান, মানে যিনি আমার সিও ছিলেন, যিনি টোটালি আওয়ামী লীগ, কোনো ডাউট নাই, বাট কোনো কারণে আমার সাথে তার ভালো রিলেশন ছিল, ইভেন আমেরিকায় উনি যখন আসছে আমার বাসায় উনি দাওয়াত খেয়ে গেছে, উনি আমাকে পছন্দ করতেন, কারণ ইভেন আমি যখন ওসিএসইউ ছিলাম, ওনার 3টা আদেশ আমি অমান্য করছি। একবার একটা মেজর মুনির নামে একটা অফিসারকে সাপোর্ট করতে বলছিল, আরো 2টা আমি ভুলে গেছি স্টোরিটা। তো উনি করছে কি, উনি সাথে সাথে গেছে হচ্ছে তারেক সিদ্দিকী, আচ্ছা আমার ওই রেকর্ডিংটা পায় তারেক সিদ্দিকী হামিদ স্যারকে ডাকছে, হামিদ স্যারকে ডাকার পরে বলছে যে এই যে তোমার অফিসার এই কথা বলতেছে আওয়ামী লীগকে পছন্দ করে না। তো আক্তার হামিদ স্যার তো আমাকে ভালো মতো চিনে, উনি করছে কি, উনি বলছে যে মোস্তাফিজকে আমি এমপ্লয় করছি বোরহানের সাথে কথা বলার জন্য, মানে উনি একটা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে আমাকে সেভ করার জন্য, যে সেভ করার জন্য। তো মিথ্যা কথা বলার পরে এটা নিয়ে আর কোনো কিছু হয় নাই, বাট জিয়া আমারে এর 15 দিন পরে আমাকে বলছে, এই ফোনে এই ধরনের কথাবার্তা, কিন্তু এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা বলিস না, দ্যাটস ফিনিশ। এটাই আর কি, মানে আমার সাইড অফ দ্য স্টোরি। আপনার মিউট আছেন, অনেক মিউট আছেন। তো এই যে হাসিন ভাই ধরেন 43 দিনে তারা আপনাকে কি জিজ্ঞাসাবাদ করলো, বা ধরেন আমি যদি বলি যে আর্মি আইনের এটা তো ব্যর্থ হয়, তাই না? আপনাকে ইউনিফর্ম একটা অফিসারকে এইভাবে, আর আরেক ব্রাদার অফিসার, এবং আমার তো মনে হয় যে আপনার এই ঘটনার আগে এই জাতীয় কোনো ঘটনা ঘটে নাই আমার যতটুকু। আমি খুব মানে কি বলবো, জীবনে প্রথম আমি সবসময় অস্ত্র ব্যবহার করি, হাতে রাখি। ওই দিনকে অস্ত্র ছিল আমার অফিসে, লাগ ভালো ওদের কি করার, আমি মানে লাগ ভালো ওদের, আল্লাহ চায় না আর কি। তার দ্বিতীয় গুমের সময় একই অবস্থা, অস্ত্র হাতে ছিল, কিন্তু মারি নাই, গিয়ে সৈনিককে কেমনে মারি। যাও, আমার বড় যে কথা হলো, আপনি আমাকে ডাক দিলেই রেদওয়ান, মানে গর্দব টাইপের অবস্থা, নিজের স্বার্থের জন্য যে কোর্সপেট যেন কামরুলকে ঘুমে জড়াইছে, পরে দেখা গেল ভুয়া জেনারেল কামরুল জামান স্যার 8 রঙের, এই রেদওয়ান অভি ডিএমআই ব্রিগেডিয়ার জেনারেল কিভাবে হবে, তারই ব্যাটসম্যান ম্যানেজার হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আরেকজন হলো আমাদের সিজিএস ছিলেন জেনারেল মাইনুন, উনি সিজিএস কিছু একটা করে দেখাতে হবে সেনাপ্রধান হওয়ার জন্য, মবিন চলে গেলে, জেনারেল মবিন চলে গেলে সেনাপ্রধান কি হবে। তো সিজিএস তার যথেষ্ট চেষ্টা করছেন, উনি হলো আমাদের উত্তরের মেয়র আতিকের বড় ভাই। এই কাউকে অ্যারেস্ট করা বা আইনে আওতায় আনার হলো এজিস ব্রাঞ্চ, জেনারেল বেল্লালের করার কথা। জেনারেল বেল্লাল আমার অনেক কিছুই জানেন না, সম্পূর্ণ করছেন জিএস ব্রাঞ্চ, যেটা সম্পূর্ণ প্রসিডিউরের বাইরে। এখন মনে করেন যা হয়েছে, আমি যে হাজার অপরাধ করি, কনক ভাই আপনি আমাকে পরিবারকে না জানিয়ে আনতে পারেন না, আইন পরিষ্কার। এখন তারপরে প্রমাণ করতে পারতেন, তার কথা ছিল। সিটি সেল এমন একটা সেল, ওটা মনে হয় জিসিএম না কি বলে এটাকে, ওটা রেকর্ড শোনা যায় না, ওটাকে রেকর্ড করা শোনা যায় না, ওটা রোহিঙ্গারা ব্যবহার করে। তা আপনি একটু কষ্ট করে যে অপরেন্ট খোঁজ করতেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যেত। আর আমি তো হামেশাই কথা বলি, এই অন্য অন্য জীবন করে আমার যারা পূর্বের সোর্স, এখনো ভাই ওই সেকেন্ড লেভেল থাকতে যে সোর্স আছে, আমি এখনো কথা বলি। ওর নাতি হয়েছে, ঢাকায় আসলে বাসায় আসে, আমার এখনো আমার কল রেকর্ড করে দেখবেন যে ত্রিপুরা চাকমা, আমি বাসার কেয়ারটেকার চাকমা। তারপরে কি বলবো আমি, আমার কথা হলো অস্ত্র দিয়ে শান্তি আসা যায় না, ভালোবাসা দিয়ে শান্তি আসে। আমি এই দর্শনে বিশ্বাস করি। সেকেন্ড লেভেল থাকতে আমি খুব ছিলাম, বাট পরবর্তীতে চিন্তা করছি না, এইভাবে হয় না,
ভালোবেসেই শান্তি আনা সম্ভব। এখন আপনি আমার জঙ্গি বানালে, সারা জীবন আমি জিএমবি শেষ করলাম, আমার জঙ্গি বানাই দিলেন এবং জঙ্গির সাথে কিছুই আর পারলেন না। এবং ওই জঙ্গি যে মাওলানা ইয়াহিয়া যার কথা বলা হচ্ছে 2 মাস 23 দিন তাকে চর্চা করা হয়েছে ইয়াহিয়াকে, কিন্তু ইয়াহিয়া তো সাক্ষী এসে বলছে আদালতে এক মুরগি কয়বার জবাব করবে। এই ইয়াহিয়াকে আমাকে তো এই কর্নেল হাসিনি গ্রেপ্তার করছে, উনি আমাকে সবসময় সন্দেহের চোখে দেখে। সত্যিকার অর্থে আমি এই হরকত জিহাদকে সন্দেহ করতাম যে এদের ভিতরে অস্ত্র আছে। ফাইনালি আমি জেলে যাওয়ার পর নিশ্চিত হয়েছি আসলে এরা সব ভুয়া। এই চাকু গাদা বন্দুক নেয় এরা আল্লাহর নামে যুদ্ধে বাইরে এলাম, একটা আল্লাহ থেকে কিছু একটা আসবে, আমরা জিতে যাবো যুদ্ধে। কতটা বেকুব হলে একটা নাইফ একটা 12 শর্ট গানের অর্ধেক নিয়ে মায়ানমারে যুদ্ধ করতে যায়, ক্যাম্প রেড করতে, শুরুতেই 4 জন মারা গেছে। এটা হলো আমাদের হরকতুল জিহাদ। যত না জানে তার বেশি ফুটানি করে পুরো দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এই মাওলানা ইয়া গেল, তার সহযোগী ছিল সোহেল, এখন গুম কমিশনে আপিল করছে, তাকে 7 মাস 15 দিন টর্চার করছে জেনারেল দিয়া আমার বিরুদ্ধে বলার জন্য যে আমি অদ্ভুত করার জন্য চেষ্টা করছি, বলছি, সে রাজি হয় নাই। এবং তার পেপার সাবমিট করলাম আমি গত মঙ্গলবার, বুধবারই, যে বিষয়টা নিয়ে মানে দুঃখজনক, মানে এতদিন তারা খুঁজে পায়নি, আমাকে খুঁজে পাওয়ার পর স্যার আমার এই হয়েছে। এটা কি মানুষের কাজ? আপনার জঙ্গি আমাকে ডাক দিত, আমার পরিবার সহ আমি চিনে থাকি, যে একা থাকতাম জায়দাদুল্লাহ ভিন্ন কথা, একা থাকতাম তাইলে কোশ্চেন ছিল হাসিন পলা দিতে পারে। মামুন খালেদ সিগন্যাল করে লোক, তৃণমূল কিছু বোঝে না, মাসুদ রানা বই অথবা জেমস বন্ডের বই পড়ে মনে করে আমরাই হিরো, তার হিরোর জন্য আজকে সব ডুবছে আর্মির। এই কেসের সাথে যারা মবিন থেকে শুরু করে তারে সিদ্দিকী একেবারে শেখ হাসিনা কেউ বাদ যাবে না, উপায় নাই। আমি তো এরপর আমার কোর্ট পাশাপাশি যেভাবে করলো, কোনো ডিফেন্ডিং অফিসার নাই, কোনো সাক্ষী আমার বিপক্ষে বলেন নাই, সব হোস্টেল সাক্ষী ঘোষণা করা হয়েছে। আপনি আপনার রিসোর্স একটা সাক্ষী আনতে পারলেন আমার বিপক্ষে? আপনি 21 দিনে সব নিষ্পত্তি করার কথা, গুম করে রাখলেন আমাকে 23 দিন। গুম এই জন্যই হবে নামটা আমি ইচ্ছায় আসি নাই বা আইনি প্রক্রিয়া আনেন নাই, আমার পরিবার জানেন আমি কোথায় আছি। আমার মিসেসকে আমি এটুকু বলছিলাম যে সেনাপতির সাথে দেখা করে, একদিন আমাকে কথা বলা দেওয়া হয়েছিল, মোস্তাফিজ তুমি জানো মিডিয়ায় দৌড়াদৌড়ি করতেছিল, আমাকে দিয়ে বলানো হয়েছে মিডিয়ায় ধরতে না যায়, কিন্তু আমি কোথায় আছি কিভাবে আছে কিছুই জানে না। আমি তখন সেনাপ্রধানকে বলতে বলছি সেনাপ্রধানের কাছে যাও, আমার মিসেস পরবর্তী বললো সেনাপ্রধান, মিসেস বলছে এমন বড় অপরাধ দক্ষ গোয়েন্দার জন্য নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এরা কিরকম বেকুব, আড্ডক এমন একটা জিনিস, 3 জন অফিসারের জন্য ভাই একটা মেসেঞ্জার, নিজের যদি কোর লোক না থাকে সে কু করে কেমনি বা আন্দোলন করে কিভাবে? তখন সেনাপ্রধান কে ছিল? জেনারেল মোবিন। ওনার একটা চরিত্র, উনি সিনিয়রকে রাগান না, ওনার একটা চরিত্র উনি সিনিয়রকে রাগান না, কোনো সুপারিশ নিয়ে উনি যাবেন না সিনিয়রের কাছে। ইনি হলেন জেনারেল মোবিন। এখন উনি অসুস্থ, আল্লাহ ওনাকে রোগ মুক্তি করুক, বলে আইনের বাইরে উনি যাবেন কিভাবে আমি জানি না। আমি শেষ সময় চেষ্টা করছি ভাই সেনাবাহিনী যাতে বদনাম না হয়। এই দ্বিতীয় আয়না ঘরে আসার পরেও আমার মিসেস, ভাই একটু বলি, আমার মিসেস SMS করতে সেনাপ্রধানের কাছে যে হাসিনা সবকিছু ফেরত দেন। ডিজিএফআই গোয়েন্দারা বলছে আপনি অপরাধী না, ইভেন আমার ওরাও জানবে। আর যে অভিযোগগুলি করা হয়েছে তার সিদ্দিকের কাছে, তার আংশিক মোস্তাফিজ জানে। মূল জিনিস তো ওইটা যে হাসিন সাহেব কু করতে যাচ্ছে এই সরকারের বিরুদ্ধে। হ্যাঁ আমি ক্ষিপ্ত বিডিআর ব্যবসা করার জন্য, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করা দিয়ে জন্য, বাট আমি কখনো আমি কিভাবে কু করবো? লোক কি জনবল কোথায়? এই আইকিউ যাদের নাই, আর্ডকে বসে কু করা যায়, এটা কিভাবে সেনা প্রধান হয়, কিভাবে গোয়েন্দা প্রধান হয়, কিভাবে ডিজেভাই প্রধান হয়, এই পর্যন্ত দেখাতে পারবেন না। ডিজেভাই পার্বতী চট্টগ্রাম মোস্তাফিজ বলতে পারবে, আমিও বলি একটা তথ্য দিতে পারছে শান্তিবাহিনী সম্বন্ধে এখানে এই ক্যাম্পাসে বা এইটা করে দেখাও, নট এ সিঙ্গেল একটা অ্যাচিভমেন্ট বা আর্লি ওয়ার্নিং দিতে পারে নাই বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে। বিডিআর ইস্যু বলেন, আনসারি ইস্যু বলেন বা জিয়া কিলিং বলেন, সব খুশি করার জন্য এই গোয়েন্দা, এই বিশেষ করে ডিজেভাই এটা দোষটা পড়ছে আর্মির ঘাড়ে। স্যার 25 ফেব্রুয়ারি বলবো ডিজিএফআই আর্লি ওয়ার্নিং কি দিবে, বিকজ দেয়ার অফিসার্স ওয়ার ইনভলভড। তারা মানে আমি অফিসারের সাথে কথা বলেছি, মেজর কনক এখন টেক্সাসে আছে, তাকে এমপ্লয় করছে যাতে জাহাঙ্গীর গেটে থাকে, যেন 46 ব্রিগেড কখন যায়, তারপরে এদেরকে থামানোর জন্য ব্রিগেডিয়ার ইমরুল কায়েস, ব্রিগেডিয়ার মামুন খালেদকে করছিল যাতে 46 ব্রিগেড যদি আর্লি চলে আসে যেন তাকে থামায়। সো ব্রিগেডিয়ার ডিজিএফআই ওয়াজ ইনভলভ, তারা আর্লি ওয়ার্নিং কোথা থেকে দিবে? সেটাই বলতেছি, একটা বাহিনীকে এত টাকা দিয়ে পালি ডিফেন্স বাজেট থেকে, সবাই জানে ডিফেন্স বাজেট বিরাট, তার একটা মোটা অংশ চলে যায় ডিজিএফআই জন্য, দেশের কোনো সাথে লাগে না, পলিটিক্যাল কাজে ব্যবহার হয়। দেশের সাথে যদি নাই লাগে এর দরকার কি? চার্টার অফ ডিউটি চেঞ্জ করা উচিত।
আমরা অন্য কিছু করি, এটা কি দরকার? আমি বললাম না, আমি একটা কাজ আপনি বলেন জিয়া কিলিং বলেন, তারপরে বলেন ইভেন 71 ইস্যু, তার একই ছিল। তাদের প্যাটার্নটা ওই সবসময় চেয়ারটা আমার কোথায় থাকলো, অবস্থানটা কোথায়, গোয়েন্দাদের প্যাটার্ন আছে, আপনাকে মিশে দিতে হবে জনগণের সাথে। এই জিনিসগুলি না আসলে আপনি তৃণমূলের তত্ত্ব পাবেন না। তো হাসান আজকে ভাই, তাদের এই জি, আমি একটু, আপনি 43 দিন পরে তারা আপনাকে ছেড়ে দিল। না ছাড়া দেন তো, 43 দিন পরে নিয়ে আমাকে সেনা সদর মেশিনে রাখে 4 তলায়, লক এন্ড কি। তারা খালি সোর্স খুঁজে বাই করতেছে কিভাবে কাকে দিয়া আমাকে করাবে। এবং গোপালগঞ্জের টিম, জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল, ওর নাম হলো কামরুল কামরুল না, ব্রিগেডিয়ার জেনারেল কামো তো পরে, প্রথমে করাইলো ইয়াকে দিয়া হালিম স্যার, উনি হলো ফরিদপুরে সাজেদা চৌধুরী ওই সংসদীয় এলাকার জন্য আবেদন করছিলেন, মানে খাস ফরিদপুরি। এই লোককে দিয়ে আমার কোর্টমেনকারি করাইছে। তারপরে কোর্ট মার্শালের ব্যাপারটা জিএম কামরুল ব্রিগেডিয়ার, উনি জেনারেল হবেন, সবকিছু কমপ্লিট। সাথে আরো যেগুলি ছিল শায়েক, পরে জেনারেল হয়েছেন। এই লোকগুলো দিয়ে কোর্ট ওভেনকারি করাইছে। আমার কোর্ট ওভেনকারিতে একটা লোক আমার পক্ষে বিপক্ষে বলে নাই। হয়তো মজার জিনিস, টেলিফোন কনভারসেশনকে নেওয়া হয়েছে বাংলায় লিখে এভিডেন্স হিসাবে। ইতিহাসে প্রথম 3টি একটা বলা আছে, আপনি টেলিফোন যদি রেকর্ড করেন, তার অনুমতি নিতে হবে, কার সাথে নিতে হবে, সম্পূর্ণ বিস্তারিত নিতে হবে, তার মন্ত্রী থেকে কোনো কি সবকিছু বলা হয়েছে। এই জায়গা হয়েছে ছিল মেজর শাহিন, তাকে আমি অপরাধী বানাইছি, এই কপারেট করছে এই কাজ করার জন্য। ইভেন আমার মিসেস বলছে জেল মেসে থাকার সময়, তোমাকে তো 4 মাস জেল দিবে, ইট ইজ ডিক্লার, আমাকে 4 মাস জেল দিতে হবে। ওই 28 সালের নির্বাচন কাভার করে 4 মাস। ইকবাল করিম ভুইয়া আসার পর আমি চলে আইছি, সেনাপ্রধান হওয়ার পরে, নির্বাচনের পরে। এবং উনি আমাকে ডিভিশন দিয়েছেন, এই তারেক সিদ্দিকী আমাকে ডিভিশন দেয় নাই। হাইকোর্টে রিট করা হয়েছে, ডিভিশন দেওয়া হয় নাই। শুধু তাই না রে ভাই, এমন কাজ করছে, আমার মেয়ে ভর্তি হবে ক্যান্ট পাবলিক স্কুলে, ভর্তি হতে দেয় নাই। আমার মেয়ে চাকমাদের স্কুল থেকে পরীক্ষা দিছে, 13 নম্বর বৌদ্ধ বিহার থেকে। আপনি ভাবতে পারেন কত কত জানোয়ার হইতে পারে এই সেনাবাহিনী, যেন মুবিন যেন রেদওয়ান, এরা তো না, তারেক সিদ্দিকী, মামুন খালেদ। তারপরে আপনি মামুন এই যে ভালো ভালো এখন তো দেখলাম পত্রিকায় interview। মামুন খালেদ তো ভালো কথা বলবেন, ওরা বললাম না বই পড়ে ওনারা হিরো। একদিন পাহাড়ে ঘুরছে, কেমন লাগে পাহাড় উঠতে, কেমন লাগে, এটা সিনেমা শুটিং এর জন্য চলে। ওনারা সেরকম একটা পাহাড় উঠতে কতখানি কষ্ট এবং নামতে কত কষ্ট, কোন সিজনে কিরকম, তার উপলব্ধি সন্ত্রাসী তাকে গুলি করে, জীবনে গল্প দেখছে কখনো না জানে। এনারা এই কাজই করে। ওনার আগে ছিলেন বহু আগে জেনারেল লতিফ, এর সাথে ডুবাইছেন জেনারেল লতিফ সিগনালকো। এখন ভাই কি বললাম, কিছু বলার নাই, আইনের প্রক্রিয়া চলবে। আপনি দ্বিতীয়বারও আবার গুম হয়েছিলেন। তো প্রথমবার 43 দিন, তারপরে কোর্ট অফ ইনকোয়ারি, তারপরে আপনি বের হয়ে আসলেন, তারপরে আবার কেন গুম হলেন? না, 7 মাস 12 দিন, হ্যাঁ 7 মাস 20 দিন ছিলাম আমি ওই চক্করে। জি, জেলে যাওয়ার পর ঠান্ডা হয়ে নেবে কনক ভাই। আমি জেএমবি ধরছি, সুপারিশ করে স্যারের কাছে রিকমেন্ড, আমি সেনাপ্রধানকে অনুরোধ করছি স্যার যাই করেন জেলে দিবেন না। জেএমবি ম্যাক্সিমাম আমার হাতে ধরা। শায়েখ আব্দুর রহমানের ছেলে নাবিল আমার হাতে গুলি খাওয়া, এটা তো শায়েখ আব্দুর রহমানের ছেলে জানে না, সেটা আহত ছিল। শায়েখ আব্দুর রহমান ছেলেকে বলে দেওয়া হয়েছে তোমার পাশের রুমে যে কর্নেল আছে তোমাকে মেরেছিল, এবং আমার তার রুমটা দিচ্ছে তার পাশের রুমে। তার চেষ্টা করছে জিয়া অন্তত ওইখানে মারতে পারলাম না, তত্ত্ব পারলাম না, জেলে যেন মারা যায়, কারণ এরা ছিল খানদানি অপরাধী। এই জেএমবির এতে মৃত্যুদণ্ড হবে, মৃত্যুদণ্ড লোক যদি আমাকে মারে ওর তা কি হবে। এই চেষ্টা পর্যন্ত তারা নগ্ন ভাবে করছে যাতে আমি জেলে মারা যাই। ভাই আমি আপনার কি বলবো, মানে কতটা নিচে নামতে পারে এই জিয়াউল হাসান বং এম তারেক সিদ্দিকী। যখন ওই নাবিল আমাকে বলে আপনাকে আমরা হত্যা করব, আমি বললাম কেন, নানা প্রশ্নের বিতর্কে আসে। তখন তাদের যে আমির ছিল ইঞ্জিনিয়ার সালাউদ্দিন এবং মোহাম্মদ বিভাগীয় কমান্ডার, তাদের জিজ্ঞেস করো, তারা বললো যে খবরদার স্যারকে কিছু করবে না, ভালো মানুষ। আমি প্রয়োজনে অতিরিক্ত একটা চর কাপড় দিতাম না ভাই, আমার ততটুকু দরকার অতটুকু আমি দিতাম। আমি মনে করতাম আমি অত ওদের মতো ইমানদার না, হতো বা ওরা ভুল পথে ছিল, বাট আমি তত ইমান আমার অত শক্ত না, আমার যতটুকু দায়িত্ব অতটুকুই করবো মুসলমানের সাথে, বাইরে করবো না। সেম ছিলাম আমি নাকিমছড়িতে, আমার সাথে সেনা জেনারেলদের সাথে বিতর্ক ছিল, অস্ত্র উদ্ধার করতেছি প্রচুর, লোক নাই, আমি তো লোক তো আমি দিব না, লোক বানানো ভেরি ডিফিকাল্ট। শহীদ জিয়া রোহিঙ্গাদের লিবিয়াতে ট্রেনিং করাই আনছে গাদ্দাফির মাধ্যমে, এই লোক আমি আপনার হাতে তুলে দেবো, কারণ ছাড়া আপনার তো দর্শন ঠিক নাই, এক ডিজে ভাই এক কথা বলে আরেক ডিজে ভাই আরেক কথা বলে। আমি অস্ত্রগুলো দিচ্ছি তা বাধ্য হয়ে উদ্ধার করে, কিন্তু আমি মানুষের একটা উদ্ধার আমি কি দেই নাই। আমি বিশ্বাস করি অস্ত্রের শক্তি মানুষ একে পাওয়া যাবে, এর প্রশিক্ষণটা দরকার আছে। একটা ট্রেনারের সময়, খালেদা জিয়া ট্রেনারের সময় এক ডিজে ভাই নেতা বলে
এটা শেষ করো, বা আরেকজন আসে এটাই আমি এসে বলে না না এটা হবে না, ওইটা আগে দুইজনই থাকবে, অস্ত্র ভাগাভাগি করে নাও। কিরকম একটা কনফিউজ অর্গানাইজেশন আমি জীবনে দেখি নাই। বুঝতে পারছো? মানে একটা দলকে ধ্বংস করা হয়েছে, আর পরবর্তী আরেক দিদি ভাই বলতেছে চলমান অবস্থায় না না ওইটাকে আবার রিগ্রুপ করতে হবে। তারপরে এইভাবে কি মাস্টার ফিউচার প্ল্যান হয় বা একটা দর্শন চলে? একবার বলে লুকিস্ট, একবার বলে লুকিস্ট। হিলটাকে দেখেন স্যার, ইউপিডিএফটা তৈরি করা নিয়ে যে সিচুয়েশনটা সেম থিং। হ্যাঁ, এখন মাইকেল চাকমাকে কেন করা হয়েছে? আপনার ব্যালেন্স করার জন্য তো দুইটা গ্রুপ আছে, থাকুক না। মাইকেল চাকমা কেন জেলে আটকে রাখলেন? এত বড় ঢাকা শহরে সোডিয়াম নাটে থাকতে থাকতে এদের অবস্থা এমন, 14 তলা থেকে দেখে তৃণমূল দেখতে হলে তৃণমূলের কাছে এসে দেখতে হবে। আর সৈনিক দিয়ে আপনি কিন্তু তথ্য পাবেন না। সৈনিকের আইকিউ লেভেল অনেক নিচে, সেটা পাইতে গেলে আপনার অফিসার আসতে ওই লেভেলে আসা। স্যার আমি আমাদের চাকরি করছি এবং পাশাপাশি ডিজিএফ এর সাথে চাকরি করছি। আমরা যে সমস্ত এসইউতে আগে মানে অফিসার ছাড়া পাঠাইতাম না, ওগুলো ওরা সৈনিকের এফএসি রিপোর্ট দিয়ে তারা রিপোর্ট পাঠাই দেয় স্যার। মানে এটা ছিল একটা বিগ ডিসপিউট, প্রতিটা অনেক দেখা যেত আমাদের এসইউ রিপোর্টের সাথে ডিজিএফআই, আর ডিজিএফআই তো পলিটিক্যাল হইলেও এসইউ এখন পলিটিক্যাল হয়েছিল গত 16 বছরে, বাট আমি যখন পর্যন্ত চাকরি করছি তখন পর্যন্ত পলিটিক্যাল হয় নাই। বাট তারা হচ্ছে কি ডিজিএফআই সবসময় যে সমস্ত জিনিস রিয়েল ইন্টেলিজেন্স ওগুলাতে পাঠায় হচ্ছে সৈনিক। আমার এই দেশে শর্টকামিংস অফ ডিজিএফআই। কোন ভাই যে পর্দার আড়ালে কোনো ভাবির সাথে বা কোনো মেয়ের শব্দ শোনা যায়, কোনো অফিসারের রিপোর্ট লিখে দেবে, কাউন্ট করবে 10-5 বাচ্চা হবে, এটা হলো ডিজিএফআই। এটা হলো ডিজিএফআই। এটা এত নগ্ন, এত নিচে নামতে পারে আমি বোঝাইতে পারবো না। এর ইন্টেলিজেন্স লেভেল এত নিচে, মানে আমার দুইটা ইস্যুতে র্যাবে আমার প্রমোশন হয়নি ডিজিএফ এর ভুলের জন্য। ডিজিএফ এর ভুলের জন্য, আমার ভুলের জন্য না। এটা হাস্যকর, অন্যদিন বলবো। মানে কত নিচে এদের ইন্টেলিজেন্স লেভেলটা, এত খারাপ। আর আমাদের যারা আছেন জেনারেলরা ওনাদের কথাই শুনেন। তো আপনারা রয়েছেন কেন এখানে? ভেরিফাই করে কথা বলেন। আমি শুকরিয়া আল্লাহর কাছে আমি জীবিত। আমার অনেক লোক মারা গেছেন এবং অনেক আমি আমার বললাম পরিবার, আমার মিসেস এত কষ্ট করছে, ক্যান্সারের পেশেন্ট, 3টা বাচ্চা, তারা একটু মায়া হয় নাই। আমি মিথ্যা বলছি কোনো ইস্যুতে? আপনারা পারেন নাই বিডিআর ইস্যুতে কথা বলতে পারেন না, এত ধ্যারম। আপনি সেনাপ্রধান, আপনি আর কি চান? বিক্রম সেনাপ্রধান, প্রতিবাদ করেন নাই। রক্তক্ষরণ শেষ হয় নাই আমাদের বিডিআরের ভাই। তারপরে আপনি খালেদা জিয়াকে বের করে দিলেন নির্লজ্জ ভাবে। কিন্তু পরে করতে পারতেন না, কয়েকদিন পরে করতেন। এইভাবে করতে হবে মত দিয়া, পর্ণ পত্রিকা দিয়া? এটা কি আর্মি চরিত্রে যায়? এইসব সিনিয়র যখন বলে ক্ষতিগ্রস্ত অফিসারদের কথা নিয়ে, আপনারা কোথায় গেছেন? কারো টাকা 100 কোটির নিচে নাই, 1000 কোটির উপরে। তা আপনারা কিভাবে আমাদের এই ক্ষতিগ্রস্ত অফিসারের মূল্যায়ন করবেন? আমি কিছু বুঝি না। মানে কোন জায়গায় সেনাবাহিনী যেতে পারে? মোসাবি তুমি চিন্তা করবে না, এখন বাইরে হইতেছে কে কত টাকা বানাইছে, মানে লজ্জার একটা সীমা মানদণ্ড থাকবে। এরা আমাদের কি বিচার করবে? সবগুলা তো লুকাই মানে অফিসিয়াল ইয়া নাই। বাট আপনি তো ওই যে 11 লং করছে সাইদুর স্যার, উনি তো 200 কোটি টাকা সাদা করছে, 25 কোটি টাকা ব্ল্যাক ট্যাক্স দেয়া। এটা তো সবার সামনে ওপেন। মানে ওর কথা হচ্ছে এখন এই জিনিসগুলা আর কোনো রাগঢাকের মধ্যে নাই। এই যে মানে আপনাকে আমি একটা কনসার্ন বলি স্যার, এই যে আমি আশা করি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা যে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে ইট উইল বি রাইটলি ইউজ, আশা করি। বাট আমার আশঙ্কা আছে যে বা এই গত 15 বছরের যে এই তারা সেনাবাহিনীকে যেভাবে দলীয়করণ করছে, যেভাবে এখনো সিনিয়র উপর লেভেলের জিনিসগুলা এখনো সরাচ্ছে না। সেনাবাহিনী প্রধান শুধু সরাচ্ছে যাদের নামে ভাইরাল হয়েছে, যাদের নামে কোনো একটা ইনফরমেশন আছে, বাইরের লোকজনকে নিয়ে কথা হচ্ছে, শুধু তাদেরকে সরাচ্ছে, শুধু আস্তে আস্তে, আর তাও ভেরি স্লো। এইটা আমি জানি না, আমি আশা করি, আমি এত বছর এই 28 বছর চাকরি করছি সেনাবাহিনীতে, সেনাবাহিনীর কোনো বদনাম আমি চাই না। বাট আমি এটা নিয়ে শঙ্কিত, এটাকে আপনার কাছে আমি প্রকাশ করলাম। আমাদের আসলে সত্য কথা কি, আমরা শুনেই শক্ত না হন আমার বিশ্বাস হবে। যেই বদনামে পড়ে গেছি আমরা, মানে আমার সোশ্যাল মিডিয়া আমাদেরকে চরম ডুবাইছে, আমরাই ডুবাচ্ছি। বিকজ এরা ক্ষিপ্ত, ইয়াং অফিসাররা সব প্রকাশ করে দিচ্ছে। মানে লজ্জা। আমি তো আপ্রাণ চেষ্টা করছি দ্বিতীয় গুম আয়না করতে আসার পরে প্রকাশ না করতে। আমি পুলিশ আমার বাসায় আসলো, ইউএন এর লোক আসতেছে, ইউএন হাই কমিশনে আসতেছে, পুলিশ বাসায় আসলো রাত 2টার সময়, খুব জরুরি মিটিং, রাত্রিবেলা 2টার সময়। আমি বললাম যে আমি ডিজিএফ এর পিছনে এই জায়গায় ছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী একদিন পরে বললেন প্রকাশ্যে আমি স্বেচ্ছায় গুম হইলাম। আপনি কি আশা করেন কনক ভাই? হাসিন ভাই, আমি স্বেচ্ছায় গুম হইলাম। হাসিন ভাই, প্রথম দফার পরে কতদিন পরে আপনি দ্বিতীয়বার গেলেন? কতদিন ছিলেন? আমি বিস্তারিত জানি, জাস্ট ইনফরমেশনটা দর্শককে রিলেট করা। এটা প্রায় 4 বছর পরে, নির্বাচন আগে 18 সালের আমি 9 অক্টোবর, 9 আগস্ট, সরি 9 আগস্ট, 18 সরি 8ই আগস্ট, 8ই আগস্ট আমাকে
নিয়ে 1 বছর 6 মাস 14 দিন রাখে। ওটা প্রত্যেকে নিয়ে গেল, আপনাকে কারা নিল? বাসার সামনে থেকে ডিজে ভাই আমাকে নেওয়ার পর জিজ্ঞেস করলো, কে আপনাকে আনছেন? আমি ডিজে ভাই। কেমনে বললেন আপনি? জিজ্ঞেস করতেছে পরে। তাই আমি বললাম আমার ডিএমই দিয়েছে, তো পুলিশ দেখে আমাকে আনবে না রাত 10টার সময়, 10টা 10টার সময়? কিন্তু ডিজে ভাই বা ডিবি হলে হবে না। তা আপনি কোথায় আছেন? তো ক্যান্টনমেন্টে হয় কচু ক্ষেত চেকপোস্টের পিছনে আশেপাশে কোথাও, নাহলে আমাদের পোস্ট অফিসের পিছনে, এই জায়গায়। কেমনে আপনি তোমার গাড়ি চালাইছো 20-22 মিনিট 25 মিনিট? এমন বোকা আমাকে গুম করতে এসে আমি তো অস্ত্র মুখে হ্যান্ডস আপ করে রাখলাম ভাই। এবং আমার কেয়ারটেকার একটাকে মেরে আমার শালির বাসার কেয়ারটেকার, আমার যেখানে মহসিনের বাসার 100 গজ দূরে, ওই বাসার একটা কেয়ারটেকার তার নিয়ে নিচ্ছে রাগের ঠেলায়। ওই কেয়ারটেকার ছবি তুলতে বলতেছিলাম আমি, 2টা কেয়ারটেকার ইউজ করতেছিলাম ছবি তুলো। আমার হাতে অস্ত্র আছে ওদের রাত 10টার সময়। আমি যে চিৎকার দিতাম তাইলেও তারা মিশন ফেল। তা আমি ওই কনফিডেন্টে ছিলাম। তোমার কনফিডেন্ট খারাপ, সেটাই আমার হয়েছে। পিছনে আমার ব্যাকে ছিল, লাথি মারলে আমি আমার অস্ত্রটা ফেলে দিই। এই অস্ত্রটা কাল হয়ে দাঁড়িয়েছে ভাই। পুলিশ নিজে সিজার লিস্ট করছে, আমার মিসেস এসে দেখাইছে। পুলিশ দেয় নাই, পুলিশ খুব চালাক। আমরা মনে করি আর্মির লোক খুব বেশি চালাক, পুলিশ খুব চালাক। পুলিশ যদি অস্ত্রটা দিয়ে দিত তাহলে কিন্তু আমি অনেক দুর্বল থাকতাম। পুলিশ সিজার লিস্ট করে অস্ত্রটা নিয়ে গেছে থানায়। মানে এইটাই হলো বড় আলামত। পরের দিন ডিউটিএস পরিষদ থেকে একটা চিঠি দেয় আমি গুম হয়েছি। এই 2 ডকুমেন্ট প্রমাণ করে আমি গুম। বাকি আমি কোথায় ছিলাম আমি নিজে দেখাই দিব। আমি করতাম না ভাই, তাও বিশ্বাস করেন। আমার বাসার ভাড়াইটাকে ভয় দেখাচ্ছে, ড্রাইভারের ভয় দেখাচ্ছে, পরিবার ভাই ভয় দেখাচ্ছে। কি করে নাই তারা? তারা এত হেডাম অন্যায় করার পরেও তারা জোর করে কাজগুলি করছে। তো একটা এখন মানুষ কত নিচে নামতে পারে ভাই, আপনি চিন্তা করতে পারবেন না। কর্নেল হামিদ, রেদওয়ান এরা এখন কোথায় আছে? মনিরুজ্জামান এরা এখন কোথায়, কি করে? কর্নেল হামিদ ঢাকায় ছিল, ওনাকে অনেক সুবিধা দিচ্ছে। দেন আজিজ আমাদের সিএসডির দায়িত্ব দিয়েছেন, বেশ হয়তো টাকা পয়সা। আমি ওই সম্বন্ধে ভালো ধারণা ছিল। আর পরবর্তীতে শুনছি ও আর আজাহার আটা মাকসুরুল মোস্তফা জল জানবে, এটা অনৈতিক অফিসার। এইখানেই আমার বাসা। আমি হোস্টাইল হইলে, ওই যে বলে না জঙ্গি কথা বলছে, তাহলে আর মাকসুরুল তো গলা টিপে মেরে ফেলতাম এখানে আমি। ওকে আমার চেহারাম বেশি না, বেশি যোদ্ধা বেশি। যাই হোক, প্রচলিত নিয়ম মানতে হয় ভাই, কনসরা ভাই, প্রচলিত নিয়ম মানতে হয়। আজ এই মারা সে জঙ্গি, আমি এখন মানতেছি। দেখা যাক, আল্লাহর বিচার হবে, কেউ ছাড় পাবে না। আমি মনে করি ভাই, কনক ভাই, 71 সালে স্বাধীন হওয়ার পরে অল্প কিছু অফিসার দিয়ে এই আর্মিটা গঠন হয়েছে। অল্প কিছু অফিসার, চাকরি খুব কম। আমি সেনাপ্রধানকে অনুরোধ করব, এই জঞ্জাল বদমাই চাকরি সব ক্লিয়ার করার দরকার নেই। আমরা নতুন করে আর্মি গঠন করি, সম্মানের আর্মি গঠন করি, গর্বের আর্মি গঠন করি, যেটা আমাদের দেশকে চালাবে, দেশকে সার্বভৌমত্ব রক্ষা করবে। ডিজিএফআই কে রিফর্ম করি, রাজনীতি নাকরণ করে সীমান্তের কাজ, অনেক কাজ আছে আমাদের। সেনাবাহিনীকে সুন্দর করে সাজাই। আমাদের প্রতিবেশী অনেক শক্তিশালী, তার জন্য আমাকে ইসরায়েল হইতে হবে, যত কথা। অনৈতিক কাজের জন্য না, শক্তিতে ইসরায়েল হইতে হবে। আর সম্ভব, আমরা এক জাতির এক দেশ। আমরা অল্প কিছু খাবার, সকালে একটু ভাত পাস্তা অল্প, আমার জনগণের চাহিদা অত নাই। আমাদের গরিব আর বড় লোকের মাঝখানে দূরত্ব কমায় আনতে হবে, সব সম্ভব চুরি না করলে। এটা সব চুরি করছে 15 বছর, টাকা পাচার করছে। এই টাকা পাচার যদি না হয়, এই দেশটা হবে সোনার দেশ। মানুষ বিদেশ থেকে আসবে আমাদের দেশে চাকরি করতে, যেভাবে ইন্ডিয়া আসে। ইনশাআল্লাহ ভাই, বলেন এরপর আসিফ স্যার, একটা কোশ্চেন ছিল আপনাকে। আপনি এর আগেও ব্রিগেডের আজহার স্যারের কথা বলছেন। উনি আমার অ্যাকচুয়ালি প্যারাকাউন্টেবল লাইনের কোম্পানি কন্ট্রাক্ট ছিল। আমি অ্যাকচুয়ালি আপনার এটা শুনে আমি উনাকে অ্যাকচুয়ালি একটু হোস্টাইল ভাবেই চার্জ করছি যে স্যার আপনি কি বলেন, আপনি নাকি হাসিন স্যারকে ইন্টারোগেশন করছেন। উনি তো আকাশ থেকে বলছে যে কি বলো ভাই, আমি তো কখনো ডিজে হইতে ছিলামই না। মানে এ ব্যাপারে আপনার বক্তব্যটা কি? উনি কিন্তু একদম পুরো ডিনাই করছেন। আমি ওনাকে অ্যাকচুয়ালি, যেহেতু আমার কোম্পানি কন্ট্রাক্ট ছিল, আমার সাথে ওনার একটা ভালো সম্পর্ক আছে, আমি ওনাকে জিজ্ঞেস করেছি। আচ্ছা, আমি গুম হওয়ার ঠিক 15-20 দিন আগে রাওয়া ক্লাবে যাই। আর এটা বসনিয়ার উপরে আমার বন্ধু মেজর তাহিদ একটা বই প্রকাশ করে। ওখানে ইন্ডিয়া থেকে একটা ইন্ডিয়ান ডিএ আছে যে বসনিয়ার, উনি আসেন বইটা উন্মোচন করার জন্য। ওখানে 12 জন অফিসার ছিলাম, 2 জন নেভাল অফিসার, একজন ওইখানকার লাইব্রেরিয়ান মহিলা ভদ্রলোক, আর ডিজিফাই 3 জন, আর আজহার ইনক্লুডেড না। আজহার ওখানে সব রিপোর্টার লেখে। আমার ধরে নিয়ে যাওয়ার পর এই রিপোর্টটাই আমাকে ধরে চার্জ করে, আপনি কেন রাওয়া ক্লাবে গেলেন? এই রিপোর্টটা কাভার করে আজহার। আমি যেমন দাওয়াত দিতে গেছি আমি, তখন বলা হয় আপনি তো সব অর্গানাইজ করছেন না। আমি কিছুই জানি না, কি মেনু হবে, কে কি খাবে, কিছুই আমি জানি না। আমি সবকিছু করছে আমার বন্ধু তাহিদ আর অন্যরা। আর গুড উইশ করছে, তেমন অপরাধ করছে না। এটা আমাদের দেশের একটা সুনাম অর্জন করছে, একটা বন্ধু বসতে নিয়ে বই লিখছে, এটা খারাপ কি আছে? তারা মানতে রাজি না। মোট কথা, আজহার এই রিপোর্টটা লেখে না শুধু, আজহার প্রথম গুমের সাথেও সম্পৃক্ত। আজহার অনৈতিক অনেক ব্যাপার আছে। আজহার আর হামিদুল গিয়া তাই
আজাদ আমি অনেক জায়গায় চেক আপ করছি, আজাদ ছিল ওই সময় ডিজেবিতে সংযুক্ত, রিটায়ারমেন্টে গেছেন ওই এস এর মকবুল, কর্নেল মকবুল, মানে ব্রিগেডিয়ার মকবুল, এরকম সংযুক্ত থাকে ডিজেভাইতে, ওই হিসাবে ছিল। তার একটা আপার হ্যান্ড ছিল, ডিজি ছিল 15 সে 11 আদার সাথে লিঙ্ক ছিল তার সিদ্দিকের 1-to-1। মোস্তাফিজ আমি জানি না, তদন্তে বের হবে, এটা তো আমার একটা অ্যাজাম্পশন বা ধারণা, তদন্তে করলে বের হবে। তো আসিম ভাই, আমরা অনুষ্ঠানের শেষ দিকে গুম কমিশনের কাছে আপনার প্রত্যাশা কি, বা বর্তমান সেনা প্রধান যিনি এখন পর্যন্ত পজিটিভ রোলে আছেন তার কাছে আপনার প্রত্যাশা কি, বা আপনি অলরেডি বলেছেন, তারপর যে শেষ কমেন্টস আপনার কাছ থেকে নিতে চাই। আচ্ছা, গুম কমিশনের যে 2জন বিচারপতি, এদেরকে আমার যা মনে হয়েছে বেশ যোগ্য এবং বেশ ডাইনামিক, এবং তারা কিন্তু অলরেডি ডিজিএফের এই আয়নাগর পরিদর্শন করার জন্য চিঠি প্রেরণ করছেন, এবং চার্টার অফ ডিউটিস কি ডিজিএফের এটাও চেয়ে পাঠাইছেন। সুতরাং আমার থেকে পরিষ্কার করছেন কিছু জিনিস, আমি বলছি, আগেই বলছি ওনাদের একজন সদস্যকে, ডিজিএফআই সেপারেট, নট আর্মি। এই দায়িত্ব সেনাবাহিনী নেবে না, এটা মিনিস্টার ডিফেন্সের আন্ডারে, সুতরাং এটা অন্য কিছু, এর সাথে সেনাবাহিনী নাই। সেনাবাহিনী অফিসার যায় চুক্তিভিত্তিক হিসাবে 3 বছরের জন্য, আমরা বলি ইয়ারি, বাট ওটা চুক্তিভিত্তিক যায় 3 বছর 4 বছরের জন্য। এখন এই দায়িত্ব তার, আমি সম্পূর্ণ জিনিস বলছি, কোনো জিনিস ছাড় দিয়ে নেই, এবং অপরাধী লাইকলি অপরাধী যেটা দ্বিতীয় গুমের জন্য যতটুকু বলা দরকার ততটুকু বলছি। এটা সহজ, আমাদের অনার জানে মোস্তাফিজ আছে, তারপরে কে ছিল ওই সময়, কে ছিল, এটা অতি পরিষ্কার। আর ওইখান থেকে চিঠি দেওয়ার পরে এটা কোনো সমস্যা না। আর এখন তো মনে করেন আমি একা না, ওখানে ছিল মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরী, আরো 2জন, তারা আমরা একে অপরকে চিনি, মারুজ্জামান স্যার কূটনৈতিক, তো আমরা একে অপরে চিনি, কিন্তু আমি আসার পরে আমি প্রকাশ করি নাই, শুধু আর্মি স্যারটা প্রকাশ করছি, কারণ আর্মি স্যার ভিতরে আছে, হয় ছাড়বে না কিছুটা সিদ্ধান্ত নেবে, এই জন্য। বাকিদের প্রকাশ করলে মৃত্যু ঝুঁকি থাকে, কারণ আই উইটনেস। এই যে গত 2টা বছর ভাই, স্বাধীন হওয়ার আগ পর্যন্ত একদিন রাতে ঘুমাইতে পারি নাই, এই সিসি ক্যামেরা লাগায় বসে থাকি। আজকে 10-12টা মামলা দিয়ে রাখছে আইসিডি অ্যাক্টে, একজন মামলা করছে এই আয়নাগর ফাঁস করে আওয়ামী লীগের শেখ হাসিনা 50,000 কোটি টাকা ক্ষতিপূরণ হয়ে গেছে, ক্ষতিপূরণ 50,000 কোটি টাকা দিতে হবে, এই হলো অবস্থা। তারপর প্রশান্তি, যে শান্তি, আমাদের কি বিজয় শান্তি, কোন ভাই মোস্তাফিজ তোমরা ওখান থেকে বুঝবা না আমরা কতটা প্রশান্তির মধ্যে আছি, এবং কত তবে আমরা সবাই আশা করি ন্যায় বিচার পাবো। আসিম ভাই, ধরেন আপনি যেই মানে চেতনা ধারণ করেন, যে গতি ধারণ করেন, এটাই আসলে সেনাবাহিনীর চেতনা এবং গতি হওয়া উচিত, যেটা আমরা হারিয়েছি ক্রমাগত গত 15 বছরে। এবং আমরা আশা করি যে আবার রিবিল্ড হবে, নতুন ভাবে আমরা আমাদের চিরচেনা সেনাবাহিনীকে ফিরে পাবো আর কি, শক্তিশালী। কনক ভাই একটু বলি, আমরা মোস্তাফিজ জানে আমাদের ফ্রেন্ড বলতে আমরা নিতাম শুধু ব্যাংক ম্যানেজার, লোন নিতাম, ওইটুকুই, আর কোনো সিভিল ফ্রেন্ড করতাম না, সময়ও ছিল না, করতামও না, নিজেদের মধ্যে থাকতাম। আমরা ওইভাবেই থাকতে চাই। এই সিভিল লোকদের মধ্যে অনেক দৈন্যবাদী থাকে, এগুলি আমার কাছে সংস্পর্শে এসে আমরা নষ্ট হই। সিভিল বলতে বুঝাচ্ছি ব্যবসায়ীরা মূলত, এরা অনেক টেকনিক জানে, অনেক কিছু করে, আমরা সেই চক্করটা বুঝি না। আর আমাদের অফিসারদের সমস্যা কি, ওই ফ্রি খাওয়া খুশি হয়ে যায়, হয়তো একটা বিয়ের ধরা দিল বা কিছু দিল, গিফট দিল, খুশি, এরপরে যে তাকে দিয়ে কত কিছু করাই নেবে, এই মিলিটারি অফিসার চক্করে বোঝে না। তা আমার মনে হয় এই চক্করে যাওয়াই উচিত না, একদম আমরা ইনবাউন্ড থাকি, অনেক ভালো। আপনাকে ধন্যবাদ কর্নেল মুস্তাফিজ। হ্যাঁ জি, বিশেষ মন্তব্য স্বাভাবিকভাবে আপনি যদি র্যাপ আপ করেন, গুম কমিশন বা হাসিন ভাই যা বললেন সবকিছু মিলিয়ে আপনার একটা। আমি যেটা হাসিন স্যারের সাথে আজকে কথা বলা, প্লাস এর আগে কয়েকজন অফিসারের সাথে আমি কথা বলেছি, যে গুম কমিশনের প্রাথমিকভাবে যখন কাজ শুরু হয়, মানে মিলিটারি অফিসার যারা ছিল ওইটার সাথে জড়িত, তারা এসে নাকি স্টেটমেন্ট দিচ্ছে যে তারা কিছুই জানে না, কিছুই শোনে না, মানে কোনো কিছু। তার পরবর্তীতে হয়তো ওই হাসিন স্যারের মতো যারা আছে তাদের সাথে হওয়ার পরে এবং হাসিন স্যারের সাথে কথা বলে আমি কোয়াইট কনফিডেন্ট যে এখন যে 2জনকে দেওয়া হচ্ছে তারা সঠিকভাবেই জিনিসটা নিয়ে যাচ্ছে। বাট আমি শুধু এইটুকু বলতে পারি, আমার কাছে একটা ফিলিংস হয়েছে যে বর্তমানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার বা ইন্ট্রিম বা বিপ্লবী সরকার যেটাই বলি, তাদের মানে আর্মি এবং গোয়েন্দা সংস্থার প্রতি যে প্রভাবটা আছে এটা সম্ভবত অনেক কম, যেটা সেনা প্রধানের মানে ডিজিএফআই এবং গোয়েন্দা সংস্থাগুলা যেহেতু এটা মিলিটারি অফিসাররা চালায়, মানে সেনাবাহিনীর কন্ট্রোলটা একটু বেশি এখানে আছে। এই সিচুয়েশনে যারা এটার সাথে গুম খুনের সাথে জড়িত, আমি মনে করি যে এইটার যে কমিশনটা হয়েছে তারা অতি দ্রুত
অ্যাটলিস্ট যাদের নামে সরাসরি অভিযোগ পাওয়া গেছে এই অভিযোগটা দিয়ে, প্লাস হচ্ছে আমি গতকালকে দেখলাম লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ, যিনি প্যারা কমান্ডো ব্যাটালিয়নের 7ম সিও ছিলেন, উনি নিজে একটা মামলা দায়ের করেছেন, তাকে গুম করা হয়েছিল। এবং এটা অ্যাকচুয়ালি যখন গুম করা হয়েছিল তখন আমি সাংবাদিকদেরকে অ্যাকচুয়ালি শেখ সাবিহা আলম প্রথম আলো, তাকে আমি ফোন করেছিলাম এটা নিয়ে খোঁজ নেওয়ার জন্য। ওই প্রথম আলোর রিপোর্টটা বের হওয়ার পরেই কিন্তু তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। এবং এই যে এই সিচুয়েশন গুলোতে আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের অ্যাকচুয়ালি গোয়েন্দা সংস্থা এবং মিলিটারির উপরে কন্ট্রোলটা আরো একটু বাড়াতে হবে। আদারওয়াইজ আমরা এখন দেখতেছি যে যারা এই গুম খুনের সাথে জড়িত, আমার সেনাবাহিনী মানে আমি 28 বছর চাকরি করেছি, আমি চাই না যে এই গুম খুনের যে সংস্কৃতি যেটা আছে এটা আমরা ক্যারি ফরওয়ার্ড করি। এখনই যারা এটার সাথে জড়িত তাদেরকে সঠিকভাবে বিচারের আওতায় আনতে হবে। এবং আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার ইজ ভেরি রিলাক্টেড টু টেক দ্যাম ইনটু চার্জ। এবং উনি যেটা করতেছে, যাদের নামে ভাইরাল কোনো কিছু আছে, ডাইরেক্ট এভিডেন্স আছে, শুধু তাদেরকেই চাকরি থেকে বরখাস্ত বা ফোর্স রিটায়ার করতেছে। এবং এই প্রসেসটা ইজ ভেরি স্লো। আমি মনে করি ইট শুড বি মোর ফাস্ট। থ্যাংক ইউ। তো ধরেন আমি যতটুকু খোঁজ পাচ্ছি বা নিচ্ছি, ডক্টর ইউনূস জেনারেল ওয়াকারের উপরে ডিপেন্ড করছেন। তিনি তাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন, তিনি হস্তক্ষেপ করছেন না, তিনি তার মতো করে যেন পজিটিভলি যাই, ডক্টর ইউনূসের স্টাইল। কিন্তু তো সেই জায়গাটায় যদি উনি যদি এটা যদি ধারণ করতে না পারেন, লালন করতে না পারেন, উনি আসলে ক্ষতিগ্রস্ত হবেন। সোজা সোজা কথা আর কি, যে ওনার উপর যে আস্থা রাখা হয়েছে সেই আস্থাটা ওনাকেই আসলে মানে প্রমাণ করতে হবে। ভাই, আমি মাল্টিপল জায়গা থেকে চেক করেছি যে সেনাপ্রধান চরমোনাইয়ের পির সাথে দেখা করছে এবং জেনারেল হামিদ ডিজিএফআই থেকে বরখাস্ত হওয়া মানে পোস্টিং এ বিএমটিএফ এ যখন পোস্টিং হয়েছিল থাকার পরে উনি নিয়ে আসছে চরমোনাইয়ের পীরকে। এবং আমি অ্যাকচুয়ালি হামিদ স্যারের সাথে আমার একটা কন্ট্যাক্ট হয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করছি যে আপনি চরমোনাইয়ের পীরকে কেন নিয়ে সেনাপ্রধানের কাছে নিয়ে গেলেন? উনি ওইটা উত্তর না দিয়ে বসে শুধু কি চরমোনাই, আর অনেকেই তো দেখা করছে। আমার কথা হচ্ছে এটা একটা কনফার্ম নিউজ, যেহেতু আমি নিজে খবর পেয়েছি। সেটা হচ্ছে 5ই আগস্টের পর থেকে জেনারেল হামিদ বেশ কিছু আমাদের অ্যাক্টিভিস্ট যারা আছে ইনক্লুডিং জুলকারনাইন স্যার, তাদের সাথে যোগাযোগ করা শুরু করছে। সো এই যোগাযোগ করাটা হচ্ছে তার নিজের সার্ভাইভালের জন্য। এবং এরপর উনি আমার সাথে যোগাযোগ করছে। আমার সাথে যোগাযোগ করবো, আমি শুধু একটাই বলছি যে চরমোনাইয়ের পীরকে কেন নিয়ে আসে। এই যে এই তথ্যগুলা আমার মনে হয় ডক্টর ইউনূসের ভেরিফাই করা উচিত। এটা এই যে এই চরমোনাইয়ের পীরের সাথে যে ওনার মিটিংটা হয়েছে, এটা কি তত্ত্বাবধায়ক সরকার জানে? বা হলে কি কারণে? আমি অ্যাকচুয়ালি হামিদ স্যারকে জিজ্ঞেস করছিলাম, উনি এই জিনিসের উত্তর দেয় নাই। আমার কথা হচ্ছে এটা যদি তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইউনূস স্যার যদি জানেন তাহলে এক জিনিস, আর যদি না জানেন তাহলে আরেক জিনিস। আমি মনে করি যে ব্লাইন্ডলি জেনারেল ওয়াকারকে বিশ্বাস করাটা, যিনি শেখ হাসিনা বা ওই সময়কার যে স্বৈরতন্ত্র পোস্টেড, এবং আমরা সবাই জানি যে সেনাপ্রধান হইতে হলে ভারতের একটা অ্যাপ্রুভাল লাগে, এটা হাসিন স্যারও জানেন। সো এই সিচুয়েশনে আমি মনে করি না ওয়াকার স্যারকে 100% বিশ্বাস করা যায়। থ্যাংক ইউ। এক মিনিট, যত চেষ্টাই করুক, যেই বাহিনী করুক, ভারত করুক আর আমাদের সেনাবাহিনী করুক স্যার, ছাত্র জনতা সবাই স্বচ্ছ, ডিজিটাল যুগ, কিছু করতে পারবে না। এবং ওই রক্তের উপর দিয়ে যাবে, আমাদের সেনাবাহিনী ধ্বংস হবে। আমার আস্তে আস্তে ওকার উপরে একটু টাইম দেই, কিন্তু আশেপাশে সব তো 2 নম্বর, আশেপাশে সবাই অতিমাত্রায় আওয়ামী লীগ। একটু সময় মনে দিক দেই, আমরা একটু মাত্র সময় দেই। গুম খুনের সাথে জড়িত যারা সরাসরি আমরা দেখেছি, যারা জনগণের উপরে গুলি করতেছে, যে সমস্ত মিলিটারি অফিসার, স্টিল দে আর সার্ভিং। ইট হার্টস মাই মাইন্ড। আমি তো জনগণ, আমি এটা মানে আমরা ওয়াকার স্যারকে যতই হিরো বানাই, যে অফিসার গুলা সরাসরি গুলি করেছে এবং আমরা দেখেছি, স্টিল দে আর সার্ভিং, নট অ্যাকসেপ্টেড স্যার। ওটাই আমি জানি না কনক ভাই, আর একটা জিনিস, এটা তো হলো নর্মাল মামলা, হতো হামিদ মনে অন্য জায়গায় মামলা হয়েছে, কিন্তু এখন আমাদের যেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যেটা শেখ হাসিনা জামাতকে ফাঁসি দেওয়ার জন্য যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল অ্যাক্টিভ হইতে এখনো বিচারক দেওয়া হয় নাই। ওখানে বিচারক আশা করি আগামী সপ্তাহ হয়ে যাবে, ওখানে আমরা মামলা করবো। ওইটাই হলো মূল ইস্যু, আমাদের টার্গেট। ওইখানে আমরা প্রাপ্তি পাবো। এটা হলো কমিশন, ওটা হলো মামলার জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য। ওইখানেই আসল জিনিস। হাসিম ভাই, মুকেশ ভাই যেটি বলছিলেন, ধরেন আমি ইতিমধ্যে দেখেছি অনেক ক্রিমিনাল পালাই যাচ্ছে, অনেককে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে, অনেকে সেফ হয়ে গেছে। তো ধরেন সার্ভিং অফিসার যারা গুলি করেছে বা যারা এই আন্দোলনের বিরোধিতা ছিল, যারা বিভিন্ন পর্যায়ে হত্যার সঙ্গে যুক্ত, মানে আপনি যত সময় ক্ষেপণ করবেন এদেরকে না আটকায়, এরা কিন্তু নানা ওয়ে আউট করে বের হয়ে যাবে। কিন্তু এখন কথা হলো এটা তো সুযোগ নিবি বের হয়ে যাওয়ার জন্য। আইন বলে তো আইন বলে জিনিস এমন এক কিছু, আমরা মানে লোকদেরকে এমন জায়গায় বসাইছি, উচিত ছিল পুলিশের অভিজ্ঞ লোক, পুলিশের দেওয়া। একটা দুইটা কথা দরকার কোনো ভাই, তোমার এখানে ভারী অস্ত্র থাকার দরকার নাই পুলিশে। ঈশ্বরী ডেপুটি আর্মি, আমাদের সিওডি,
আপনার জেলার পুলিশ জেলায় নিয়ে যান, ও জেলায় বসে আওয়ামী লীগ বিএনপি মিলে 54 লাগবে না, পুলিশ সংস্কার এত কঠিন কেন? এত মানে একটা আজকে 2 সপ্তাহ 3 সপ্তাহ চলতেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল, 1 সপ্তাহ পর দেওয়া হলো আপনার ইয়াকে তাজুল সাহেবকে, এখন পর্যন্ত বিচারক নিয়োগ হচ্ছে না। আপনি বলেন তো ওয়াকার কি করবে? আমরা 3 সপ্তাহ খাই পেয়েছি এইখানে বিচারক নিয়োগ করতে, তো ওয়াকারও দেখি অবস্থা। আমি আস্থা আছে মোস্তাফিজ, ওয়াকারের তো অন্যদিকে যাওয়ার স্কোপ নাই। ওয়াকার তো অলরেডি আমাদের সাথে নেমে গেছে মাঠে, কোথায় যাবে? সে আমাদের সাথেই থাকতে হবে, ইনশাল্লাহ থাকবে। আমরা সোচ্চার হই যেন এই দুষ্টরা পলাতে না পারে, এটা আমাদের প্রাপ্তি। এবং পাশাপাশি কর্নেল হাসিন, আপনাকে, আপনি যেহেতু দেশে আছেন, আপনাকে অনুরোধ করবো, ধরেন আয়নাঘর তো শুধু একটা না, আয়নাঘর বহু আয়নাঘর, এবং অনেকের ইন্টারভিউতে যা শুনি আসলে ওই আয়নাঘর গুলো থেকে রেস্কিউ করা হয়েছে কিনা, নাকি ভেতরে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, সে বিষয়টা একটু অনুসন্ধানে যদি আপনারা রাখেন আমার মনে হয়। কনক ভাই একটু বলবো, আয়নাঘর বলতে যেটা বোঝায় যে লোকটাকে দীর্ঘদিন রাখবে মনে করে, কারণ 14 সালে পরে মানুষ মারা ডিফিকাল্ট হয়ে গেছে আন্তর্জাতিক চাপে, তখন এদেরকে মনে করে দীর্ঘমেয়াদী কনসেপ্টে যায়। যেমন জানে আলম বিএনপি অন্যান্য মেরে ফেলে, কিন্তু আওয়ামী লীগ যখন সংশোধন করলো তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই, এরপর থেকে চিন্তা করতে গভর্নমেন্ট কিভাবে দীর্ঘমেয়াদী থাকতে হয়। তো যারা কথা বেশি বলে এদের আটকাও, এদের এই দর্শনে আসে 16 সালের পর থেকে এদেরকে আটকে রাখেন। এই একটা আতঙ্ক আয়নাঘর, মানে আয়নাঘর একটা এমন একটা আতঙ্ক পুরো দেশবাসীর জন্য যে আমি যদি কথা বলি আমার আয়নাঘর নিয়ে যাবে, মিসিং হয়ে যাবো, মারা যাবে। আসলে জীবিত আছে কিনা মৃত্যু আছে কিনা আমরা জানি না, পাশের লোকটা মারা গেছে জানি না, এর প্রচুর লোক মিসিং। এখন পর্যন্ত কেউ না এসে থাকে, আমার মনে আশা না করাই ভালো, যদিও শুনতে খারাপ দেখা যায়। বাট সরকারকে বলতে হবে এই লোকটার হিসাব দিতে হবে, কারণ ডেথ সার্টিফিকেট না হলে অন্যান্য সুযোগ সুবিধাগুলি বঞ্চিত হতে হয়। না হাসিন ভাই, তাকে এটা ক্লিয়ার করবে। বাংলাদেশে যত র্যাব অফিস আছে প্রত্যেকটা র্যাব অফিসের আলাদা আলাদা আয়নাঘর আছে। আপনি দেখছেন ডিবির আয়নাঘর আছে, হয়তো জেলা পর্যায়ে আয়নাঘর না আছে আছে আছে, প্রত্যেকটা লোকেরই ওখানে আছে। মনে করেন 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত রাখে, টাকা পয়সা নেয়, লেনদেন করে। এই জন্য দীর্ঘমেয়াদী বাঁচায় রাখতে হবে। আপনি দেখবেন খাবার খারাপ ছিল, এটা মনে করবেন পুলিশ অথবা র্যাব। আর ডিজিএফআই যেটা ছিল আয়নাঘর, একটা রুটিন খাবার ছিল, সিস্টেমেটিক সিস্টেমে ছিল, ওর জন্য বরাদ্দ ছিল। সুতরাং ওই আয়নাঘর হলো ডিজিএফআই আয়নাঘর, সিস্টেমেটিক রুল। আর এর বাইরে দেখবেন যে পচা খাবার দিতে, এই খাবার দিতে, এগুলো হলো র্যাব পুলিশ, ওদের বরাদ্দ নাই, ডাক্তার নাই। ডিজিএফআইতে ডাক্তার আছে, চেক আপ করতো, অবশ্য চোখ বন্ধ থাকতো আমাদের, দেখতাম না কোন ডাক্তার। আমার মনে হয় এটা খুব কঠিন হবে না সবাইকে আইনে আনা। ওই পরিবার, যে পরিবারে এই অফিসার জড়িত, সেই পরিবারটা লাঞ্ছিত হবে সমাজে। আমরা এই মানে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসি, আওয়ামী লীগ মানে আয়নাঘর, এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসি, নতুন আমরা সূর্যোদয় দেখি। আমরা যারা ছাত্ররা আজকে আমাদের স্বাধীনতা দিচ্ছি, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের আবু সাইদের কাছে আমার সেলুট, মহান আল্লাহর কাছে শুকরিয়া, তাকে বেহেশতে সর্বোচ্চ স্থানে রাখে। এর মতো এই সাহসী 8ম বীর শ্রেষ্ঠ, আমি বলি তাকে 8ম বীর শ্রেষ্ঠ। এবং এই বলে আমি বক্তব্য আমার এখানে শেষ করবো। ভাই হাসিন ভাই, শুধু আয়নাঘর না, মানে শুধু আওয়ামী লীগ না, এই আয়নাঘর, এই যে গুমের সংস্কৃতি, এটা থেকে আমাদের সেনাবাহিনী বের হয়ে আসুক। একজন সেনা কর্মকর্তাকে অপহরণ করবে, একজন ব্রিগেডিয়ার জেনারেল অন্ধপ্রকোষ্ঠে দিন কাটাচ্ছে, আপনি আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন আপনার ইউনিফর্ম আর মেডেল লাগায়, এগুলো তো ভাই মানে আপনি কিভাবে পারেন, এগুলো তো বুঝতে হবে। তো কর্নেল হাসিন, আপনাকে ধন্যবাদ আপনার অংশগ্রহণ। কর্নেল মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ, আপনি দায় মুক্ত হলেন আশা করি। আমার কোনো অভিযোগ নাই কনক ভাই, কোনো অভিযোগ ছিল না। আমি আমার কথা হলো যেটা বলা হতো যে উনি আপনাকে রিভলভার ঠেকাইছে আর কি, ওনাকে এইটাই বলা। না, হামিদ করছে, মুস্তাফিজ করে নাই। আমি তো বলবো আসলে মানুষ এতটা বেকুব কেমনে হয়, মানে রেদাওয়ান দেখেন ব্রিগেডিয়ার জেনারেল ডিএমআই, আর আমাদের মাইনুল সিডিএস উনি কমিশনার, আমাদের মেয়র আতিকের ভাই, কতটা বেকুব আহম্মক, কেন তো জেলে দেখতে হবে। এটা ধরেন যে খাইরুল, আতিকুল, মইনুল, এই 3 ভাই, খাইরুল হক, আতিকুল হক আর মইনুল হক, আরেক 3 রত্ন। কিন্তু মানে দেখেন, একজন বিচার বিভাগে সর্বনাশ করে দিচ্ছে, একজন আর্মির মধ্যে, বিডিআর এর মধ্যে, আরেকজন এই যে মেয়র হিসেবে যা করছে। যাই হোক, এটা নিয়ে পরে কাজ হবে। আপনাদেরকে ধন্যবাদ। এবং দর্শক, এই অনুষ্ঠানে অনেক কর্মকর্তার নাম এসেছে। কর্নেল হাসিন বলেছেন, কর্নেল মুস্তাফিজ বলেছেন। যদি এসব অফিসারদের মধ্যে কেউ মনে করেন যে তারা কথা বলতে চান, তাদের ব্যাপারে ভুলভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে, তারাও নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, konokservanews@gmail.com। আপনারা যদি কথা বলতে চান, নিশ্চয়ই আপনাদের সেই সুযোগ আছে, সেই অধিকার আছে। অতিথিদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে
আজকে যোগ দেওয়ার জন্য। এবং আমি আশা করি যে আপনারা যে প্রত্যাশা করছেন, যে আশা করছেন বাংলাদেশ একটি গণতন্ত্রের দিকে ফিরে যাবে, আমরা একটি শক্তিশালী সেনাবাহিনী পাবো, আমরা আমাদের দেশকে আমরাই গড়বো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। 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 দর্শক, এতক্ষণ ধরে অনুষ্ঠান শুনলেন, নিশ্চয় আপনার এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। বলার তেমন কিছুই নেই, আপনারা নিশ্চয়ই আমাদের আশাবাদের জায়গাগুলো বুঝতে পারছেন, আমরা কি চাই। আমরা আশা করি যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে বিজয়, সে বিজয় ব্যক্ত হবে না। প্রত্যেককে যার যার জায়গায় রেসপন্সিবল আচরণ করবেন। বিতাড়িত শয়তান হাসিনা যতই বলুক চট করে ঢুকে যাব, তাদের চট করে